ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার। সেই অবস্থাই হয়েছে এখন ওই পাকিস্তানের অর্থনৈতিক সংকট যেন কিছুতেই পিছু ছাড়ছে না। ক্রমশ দেনা মূল্যবৃদ্ধির চরম অন্ধকারে নিমজ্জিত হচ্ছে পাকিস্তানের অর্থনীতি। চিকেন 840 টাকা, চাল 320 টাকা কেজি। ভাবতে পারছেন পাকিস্তানের মূল্যবৃদ্ধি কোথায় গিয়ে পৌঁছেছে? তবে ঢাল তরোয়াল না থাকলে কি হবে? খেতে না পেলে কি হবে? পেটে ভাত জোটাতে না পারলে কি হবে? জঙ্গির অভাব নেই সে দেশে রাজ করে কুখ্যাত আন্তর্জাতিক স্তরের সমস্ত জঙ্গিরা। নিজেদের অক্ষমতা ঢাকতে তাদের হাতিয়ার ওই জঙ্গিদের স্বর্গ পাকিস্তানে বসে ভারতকে হুঁশিয়ারি স্পর্ধা দেখাচ্ছে পাক জঙ্গি। আবার সেই জঙ্গিদের বাংলাদেশের জন্য দরদ উতলে পড়ছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, কেন হঠাৎ এই প্রেম, এই ভালোবাসার এত কাছাকাছি আসার কারণটাই বা কি? নেহাতি তাদের নিজেদের কূটনৈতিক স্বার্থে, নাকি এর নেপথ্যে ভারতের বিরুদ্ধে রয়েছে গভীর ষড়যন্ত্র? এ প্রশ্ন নতুন নয়, কিন্তু যে বাংলাদেশ ভারতের আধিপত্য নিয়ে উস্কানিমূলক ভুয়ো প্রোপাগান্ডায় ভারত বিদ্বেষী মন্ত্রে নিজেদেরকে দীক্ষিত করছে, তারা পাকিস্তানকে এতটা ছাড় দিচ্ছে কেন? তাহলে কি বাংলাদেশে এবার চলবে পাকিস্তানি আধিপত্যবাদ, নাকি নেপথ্যে গাজাওয়াতুল হিন্দ বা ইসলামিক ন্যাটো গঠনের ছক, কিংবা নেপথ্যে কোনো অদৃশ্য শক্তির খেলা কাজ করছে? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদেরকে আরও একটি এপিসোডে স্বাগত জানাই। সাম্প্রতিক সময়ে বিশেষ করে অপারেশন সিঁদুরের মার খাওয়ার পর থেকে থরহরিকম্প পাকিস্তান এবং পাক জঙ্গিদের। সেই কারণেই কি লাগাতার তারপর থেকে একের পর এক পাক জঙ্গির হুঁশিয়ারি শোনা যাচ্ছে। আপনাদের জানিয়েছিলাম এর আগে সাইফুল্লাহ কাসৌরি সহ একাধিক জঙ্গি নেতার হুঁশিয়ারির কথা। এরপর আবার শোনা যাচ্ছে ভারতকে নিশানা করে উস্কানিমূলক বার্তা দিচ্ছেন জৈশে মোহাম্মদের প্রধান ও রাষ্ট্রপুঞ্জের ঘোষিত জঙ্গি মাসুদ আজহার। ঠিক কি বলেছেন মাসুদ? শুনুন একবার। इस मजमे में अल्लाह के वो फिदाई मौजूद हैं जो रात के 3 बजे उठ के सिर्फ अल्लाह से शहादत मांगते हैं। ना ये कहते हैं कि कर्जे उतर जाएं, ना ये कहते हैं कि बीवी मिल जाए। ये एक नहीं है, ये 2 नहीं है, ये 100 नहीं है, ये 300 नहीं है, ये 1000 नहीं है। तादाद बता दूं तो कल दुनिया के मीडिया पर शोर मच जाएगा। ये चलेंगे इंशाल्लाह, ये जाएंगे इंशाल्लाह, इनका रब इनको कबूल करेगा इंशाल्लाह। এই এতক্ষণ শুনলেন জৈশের জঙ্গি নেতা মাসুদ আজহারের ব্রেন ওয়াশিং ভাষণ, যেখানে সে বলছে তাদের কাছে এত বেশি পরিমাণ আত্মঘাতী জঙ্গি আছে, সেই পুরো সংখ্যাটা বলে দিলে নাকি পুরো দুনিয়ার সংবাদ মাধ্যমে একেবারে হইচই পড়ে যাবে। মাসুদের দাবি, বিপুল সংখ্যক যুবক নাকি আত্মঘাতী হতে প্রস্তুত এবং বারবার তাকে ভারত অভিযানে পাঠানোর জন্য নাকি তারা চাপ দিচ্ছে। মাসুদের দাবি অনুযায়ী আত্মঘাতী জঙ্গিদের মধ্যে নাকি ফিদায়ে হামলা করার হিড়িক লেগে গেছে। অডিওতে মাসুদ শাহাদাত এই শব্দটি বারবার বলেছে। তার সংগঠনের জঙ্গিরা নাকি কোনো পার্থিব সুবিধে চায় না, শুধু মৃত্যুর পরের জয়ই তাদের নাকি লক্ষ্য। তাহলে বুঝতেই পারছেন যে পাকিস্তানে জঙ্গি নেটওয়ার্কের বিস্তার ঠিক কোন দিকে গড়াচ্ছে। তবে বিশেষজ্ঞদের মতে এই লাগাতার হুমকি বা এই ধরনের অডিও বার্তা তখনই প্রকাশ্যে আসে যখন কোনো জঙ্গি সংগঠন ভয়াবহ চাপের মুখে পড়ে। দেখুন, এমনিতেই গত বছর এপ্রিলে পেহেলগাঁও কাণ্ডের পর ভারতের অপারেশন সিঁদুরে ভবলীলা সাঙ্গ হয়েছে মাসুদের মা সহ পরিবারের 10 জনের। প্রাণ গিয়েছিল তার স্ত্রী, ভাইপো, ভাইজি, 5 সন্তান, বড় দিদি এবং স্বামীরও। এছাড়াও হামলায় খতম হয়েছিল মাসুদ ঘনিষ্ঠ 4 জঙ্গি নেতাও। সেই সময় মাসুদকে কাতর স্বরে বলতে শোনা গিয়েছিল, এই শোক আমি বহন করতে পারছি না,
কিন্তু আমার কোনো অনুশোচনা, কোনো ভয় নেই। আমার প্রতি মুহূর্তে মনে হচ্ছে ওই 14 জনের মধ্যে আমিও থাকতে পারতাম, কিন্তু আল্লাহ আমায় বাঁচিয়ে দিয়েছে। তবে ভালো হতো যদি এদের সঙ্গে আমিও মরে যেতাম। আমি কেন মরলাম না আর মৃত্যুর মুখ থেকে ফের একবার এই সমস্ত উস্কানি দিয়ে স্বয়ং মৃত্যুদূতকেই কি আহ্বান করছে ওই মাসুদ? বিষয়টা অনেকটা তেমনটা নয় কি? অপারেশন 2.0 ভয়ে কি তবে ফাঁপা আওয়াজ মাসুদের? তবে পাক জঙ্গিদের বাড়াবাড়ির বিষয়টি এখানেই থেমে নেই। পাকিস্তান বাংলাদেশ সম্পর্কের উন্নতি দেখে খুশিতে একেবারে গদগদ লস্কর জঙ্গি নেতা সাইফুল্লাহ কাসুরি। দুদেশের সম্পর্কের কথা বলতে গিয়ে আমরা ভাই বলেও মন্তব্য করছেন তিনি। সেই সঙ্গে পাকিস্তানি জঙ্গি বলেছে আল্লাহ যেন দুদেশকে আরও কাছাকাছি নিয়ে আসেন। একই চিন্তা ভাবনা, একই দুশ্চিন্তা, একই দৃষ্টিভঙ্গিতে এগিয়ে যাবার জন্য যেন আশীর্বাদ দেন। অবশ্য সেদিকেই এগোচ্ছে এখন বাংলাদেশ। হাসিনা জামানার পর থেকেই রক্তাক্ত 71-এর স্মৃতি ভুলে এক শ্রেণীর নেটওয়ার্ক বাংলাদেশকে ধীরে ধীরে পাকিস্তানের হাতে তুলে দিচ্ছে। একসময় উদার অতিথিপরায়ণ বাংলাদেশ এখন মৌলবাদের কাছে মাথা নত করেছে। আর পাকিস্তানি জঙ্গি সংগঠনগুলি বাংলাদেশের খোলা মাঠ পেয়ে সেটা ভারতের বিরুদ্ধে কাজে লাগানোর চেষ্টা চালাচ্ছে। সেজন্যই কি সম্প্রতি ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সতর্ক থাকার কথা এবং প্রতিশোধের কথা মনে করিয়ে দিয়েছেন। কিন্তু মজার বিষয় হচ্ছে পাকিস্তানি জঙ্গিরা রাজার হালে থাকলেও পাকিস্তান দেশটির অবস্থা খুবই খারাপ। পেটে খাবার জুটছে না সেখানকার সাধারণ মানুষের। এর আগে পাকিস্তানের দৈন্যদশা কোন পর্যায়ে পৌঁছেছে সেই সংক্রান্ত একাধিক তথ্য আপনাদেরকে দিয়েছিলাম। আর এবার জানা যাচ্ছে যে যত দিন যাচ্ছে ততই পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা আরও সংকটজনক হয়ে পড়ছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে, বিশ্বব্যাংক, বন্ধু দেশগুলোর থেকে আর্থিক সাহায্যের পরেও পাকিস্তানের ভাড়ে মা ভবানী। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আগুন। মূল্যবৃদ্ধির হার টানা 23 সপ্তাহ ধরে ঊর্ধ্বমুখী, এমনটাই জানাচ্ছে পাকিস্তানেরই সংবাদ মাধ্যম ডনের একটি প্রতিবেদন। রিপোর্ট অনুযায়ী এক সপ্তাহে গমের আটার দাম বেড়েছে 5.07%। বেড়েছে চিকেন, রসুন, লঙ্কার গুঁড়ো, এলপিজি, চা, চিনি, ব্রেড, বাসমতি চাল এবং জ্বালানি কাঠের দামও। livingcost.org এর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী পাকিস্তানে বর্তমানে 1 কিলো চিকেন ব্রেস্টের দাম $2.99, যা পাকিস্তানের মুদ্রায় প্রায় 840 পাক রুপি। একই সঙ্গে 1 কিলোগ্রাম চালের দাম পাকিস্তানে $1.12, অর্থাৎ প্রায় 320 পাক রুপি। টানা 23 সপ্তাহ ধরে চলা এই মূল্যবৃদ্ধি পাকিস্তানের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে অত্যন্ত দুর্বিষহ করে তুলেছে। আন্তর্জাতিক সাহায্য সত্ত্বেও বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে হ্রাস টানতে কোনো ইঙ্গিত আপাতত মিলছে না বলেই মনে করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল। এই আবহে হিংসার নজির গড়তে জঙ্গি পুষতে একমাত্র পাকিস্তানই বোধহয় পারে। নিজেরা খেতে পাচ্ছে না, তার মধ্যে আবার বাংলাদেশের প্রতি এত প্রেম কেন? নেপথ্যে কি বাংলাদেশকে আয়ত্তে আনার ছক নাকি অন্য কিছু? বাংলাদেশ কি বুঝতে পারছে যে তারা ভারত বিদ্বেষী হতে গিয়ে ক্রমশ পাকিস্তানের বশ্যতা স্বীকার করছে? দেখুন, এমনিতেই বর্তমানে দুই দেশের মধ্যে গলায় গলায় ভাব তৈরি হয়েছে, আর অমনি পাকিস্তান বাংলাদেশের সমস্ত বিষয়ে কাঁধ এগিয়ে দিচ্ছে নাকি নাক গলাচ্ছে। কেন বলছি? আপনাদের বলেছিলাম আগেই যে আইপিএল থেকে বাদ পড়া বাংলাদেশি ক্রিকেটার ওই মুস্তাফিজুরকে নিয়েছে পাকিস্তানের সুপার লিগ। আর এবার
পাকিস্তান জানিয়েছে বাংলাদেশের ম্যাচগুলো যদি শ্রীলঙ্কায় আয়োজন করতে না চায় তাহলে তারা আয়োজন করে দেবে। মানে ভাবুন, গায়ে মানে না আপনি মোরল, এমনটাই ভাব ওই পাকিস্তানের। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন হঠাৎ পাকিস্তানের এই বাংলাদেশের প্রতি এত প্রেম, এত ভালোবাসা, এত কাছাকাছি আসা? নিহাতি তাদের নিজেদের কূটনৈতিক স্বার্থে। কারণ পাকিস্তান দেশটি মোটেও সুবিধের নয়। যেমন বাংলাদেশকে বুঝতে না দিয়ে তাদের হেরে যাওয়া যুদ্ধ বিমান বেচে দিচ্ছে বাংলাদেশে। পাকিস্তানের যে যুদ্ধ বিমান ভূপতিত করেছিল ভারতীয় বায়ুসেনা, সেই JF-17 বাংলাদেশকে গছিয়ে বড়লোক হওয়ার স্বপ্নে এখন বিভোর ওই মুনির আর শরীফরা। তারপরেও অন্ত নেই। এই আবহে ফের উঠে আসছে ইসলামিক ন্যাটোর কথা, যাকে মূলত সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্ককে কেন্দ্র করে গড়ে ওঠা একটি সম্ভাব্য সামরিক জোট হিসেবে দেখা হচ্ছে। ইউরেশিয়ান টাইমসের প্রতিবেদন বলছে, এই জোট বাস্তবে গঠিত হলে তা ন্যাটোর মতোই সমষ্টিগত প্রতিরক্ষা কাঠামো হিসেবে কাজ করতে পারে। যেমন একটি সদস্য দেশের ওপর আক্রমণ হলে সেটিকে গোটা জোটের ওপর আক্রমণ হিসেবে ধরা হবে। আর উল্টো দিকে এই সম্ভাব্য জোটের প্রেক্ষাপটে ভারত ও ইসরায়েলের মধ্যে ক্রমশ গভীর হয়ে ওঠা প্রতিরক্ষা সহযোগিতা বিশেষ করে গুরুত্ব পাচ্ছে। কারণ ভারত বর্তমানে ইসরায়েল থেকে ড্রোন, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, রাডার, ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম সহ নানা উন্নত সামরিক প্রযুক্তি সংগ্রহ করছে। তাছাড়া দুই দেশের মধ্যে যৌথ উৎপাদন এবং প্রযুক্তি ভাগাভাগির উদ্যোগও বাড়ছে। সাম্প্রতিক সময়ে ইসরায়েল ভারতের অন্যতম প্রধান প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহকারী হিসেবে উঠে এসেছে। আর ভারত ইসরায়েলের এই ঘনিষ্ঠ প্রতিরক্ষা সম্পর্ক আসলে পাকিস্তান তুরস্ক ঘনিষ্ঠতা কিংবা সম্ভাব্য ইসলামিক সামরিক ব্লকের প্রভাব মোকাবেলায় একটি কৌশলগত ভারসাম্য বলেই মনে করছেন বিশ্লেষকরা। ঠিক সে কারণে পাকিস্তানের মাটিতে লস্কর হামাস জোট নিয়ে ভারতকে সতর্ক করেছিল ইসরায়েল। তাছাড়া বিশেষজ্ঞদের মতে এই সমীকরণ শুধু দক্ষিণ এশিয়াতেই সীমাবদ্ধ নয়, এর প্রভাব পড়তে পারে ভূমধ্য সাগরীয় অঞ্চল এবং মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতেও। কোনো আনুষ্ঠানিক জোট কাঠামো গড়ে ওঠেনি, তাহলে কি সেই কাঠামোতে বাংলাদেশকেও অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে ওই পাকিস্তান? থাকছে সেই প্রশ্নটা। সব মিলিয়ে এই ধরনের সামরিক এবং কূটনৈতিক পুনর্বিন্যাস সম্পর্কে কড়া নজর রাখতেই হচ্ছে ভারতকে। নজর রাখতে হচ্ছে চীনের দিকেও। কারণটা তাহলে আপনাদেরকে একটু খুলে বলি। দেখুন, পৃথিবীর মানচিত্রে কিছু জায়গা রয়েছে যেগুলো দেখতে খুব ছোট, কিন্তু কৌশলগত দিক থেকে সেগুলোর গুরুত্ব বিশাল। আর ভারতের ক্ষেত্রে তেমনই একটি জায়গা হলো শিলিগুড়ি করিডোর, যাকে আমরা চিকেন স্নেক নামে চিনি। উত্তর পূর্ব ভারতের 8টি রাজ্যকে মূল ভারতের সঙ্গে সংযুক্ত করে রেখেছে এই সরু ভূখণ্ডটি। এই ভূখণ্ডটি আজ আন্তর্জাতিক রাজনীতির আলোচনার টপিক হয়ে উঠেছে। চিন্তা বাড়াচ্ছে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের পেন্টাগনের একটি সাম্প্রতিক রিপোর্ট। আমেরিকার গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী বর্তমান পাক ভূমিতে সামরিক ঘাঁটি তৈরির জন্য একরকম মরিয়া হয়ে উঠেছে চীন। শুধু তাই নয়, সেখানে নৌ এবং বিমান বাহিনীকে মোতায়েন করতে চায় তারা। ইসলামাবাদকে বাদ দিয়েও ভারতের প্রতিবেশী আরও 2টো দেশে সেনা ছাউনি গড়ে তোলার অনুমতি পেতে চাইছে চীন। সব মিলিয়ে 2026 সালের মধ্যে বিদেশের মাটিতে মোট 20টি সেনা ঘাঁটি নির্মাণের ছাড়পত্র নিশ্চিত করতে চাইছে তারা। তালিকায় রয়েছে অ্যাঙ্গোলা, বাংলাদেশ, মায়ানমার, কিউবা, নিরক্ষীয় গিনি, ইন্দোনেশিয়া, কেনিয়া, মোজাম্বিক, নামিবিয়া, নাইজেরিয়া, পাকিস্তান, পাপুয়া নিউ গিনি, সেলস, সোলমন দ্বীপপুঞ্জ, শ্রীলঙ্কা, তাজিকিস্তান, থাইল্যান্ড, তানজানিয়া, সংযুক্ত আরব আমিরশাহী এবং ভানুয়াতু। তাহলে বুঝতেই পারছেন এমনটা হলে পরিস্থিতি কোন খাতে বইতে পারে। আর আন্তর্জাতিক কূটনীতির ভাষায় এমন সম্ভাবনা মানেই তা ভারতের জন্য যথেষ্টই বড় সতর্কবার্তা। কারণ পাকিস্তান ও বাংলাদেশ দুটি দেশই ভারতের সীমান্ত ঘেঁষা, আর বাংলাদেশের অবস্থান সরাসরি চিকেন স্নেকের একেবারে কাছে।
ফলে ভবিষ্যতে যদি চীনের সামরিক উপস্থিতি এই অঞ্চলে বাড়ে তাহলে উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগ স্বাভাবিকভাবেই বাড়বে। আর এখানে বিষয়টা শুধু যুদ্ধের আশঙ্কা নয়, বিষয়টা ভারতকে কৌশলগতভাবে চাপে রাখারও বটে। পাকিস্তানের গওদার বন্দরের চীনের প্রভাব বহুদিনের পরিচিত ঘটনা। আর বাংলাদেশেও গত এক দশকে চীনা বিনিয়োগ, অস্ত্র কেনাবেচা, অবকাঠামো প্রকল্প দ্রুত বেড়েছে। পেন্টাগনের রিপোর্ট বলছে সেই বাস্তবতার উপর দাঁড়িয়েই যে চীন এমন জায়গা খুঁজছে যেখান থেকে সে দক্ষিণ এশিয়া, ভারত মহাসাগর এবং গুরুত্বপূর্ণ সমুদ্র পথে তার প্রভাব বজায় রাখতে পারবে। আর এখানেই ভারতের মূল চিন্তার কারণ চিকেন স্নেক এমন একটি জায়গা যেখানে সামান্য অস্থিরতাও গোটা উত্তর পূর্ব ভারতকে মূল ভূখণ্ড থেকে কার্যত বিচ্ছিন্ন করে দিতে পারে। আর এখানে আরও একটা প্রশ্ন এসে যাচ্ছে, আর তা হলো এই পাকিস্তানের অতিরিক্ত বা বাংলাদেশ প্রীতির নেপথ্যে কি আসলে তাহলে ওই চীনের হাত রয়েছে? এক ঢিলে দুই পাখি মারতে চাইছে চীন, থাকছে সেই প্রশ্নটাও। কারণ অপারেশন সিঁদুরে ভারতের হাতে মার খাওয়া ইসলামাবাদের প্রতি বেজিংয়ের দরদ যে বেড়েছে তাতে কোনো সন্দেহ নেই। ভারতের আঘাতে কোমর ভেঙে পড়ে থাকা ওই পাকিস্তানকে টেনে তোলার চেষ্টা করছে জিনপিং। সেই লক্ষ্যেই তো জলের দরে তাদের লড়াকু জেট সরবরাহের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পেন্টাগনের রিপোর্ট বলছে আঞ্চলিক ভারসাম্যকে নতুন করে ঢেলে সাজাতে পাকিস্তানকে 40টি পঞ্চম প্রজন্মের স্টেলথ শ্রেণীর J-35 যুদ্ধবিমান সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে জিনপিং প্রশাসন। এদিকে এতদিন পর্যন্ত এই ধরনের অত্যাধুনিক যুদ্ধবিমানগুলোকে জাতীয় সম্পদ হিসেবেই বিবেচনা করা হতো ওই চীনে। হঠাৎ 180 ডিগ্রি সরে গেল কেন তারা? তাহলে কি এগুলোকে ভূরাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে বেজিং? এমনটা হলে কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার নিরাপত্তা ব্যবস্থার যাবতীয় হিসেব বদলে যেতে পারে বলেই মনে করা হচ্ছে। যদিও চীনকে নিজের মাটিতে সামরিক ঘাঁটি নির্মাণের সবুজ সংকেত দেওয়াটা অতটা সহজ হবে না পাকিস্তানের ক্ষেত্রে। তাতে আবার আমেরিকার সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। IMF থেকে টাকা ধার নেওয়ার ক্ষেত্রেও চাপ বাড়তে পারে। সেই চাপ কি তখন সামলাতে পারবে দেউলিয়া হয়ে যাওয়া ওই পাকিস্তান? যদিও পেন্টাগনের এই রিপোর্ট উড়িয়ে চীন আবার দাবি করছে যে পাকিস্তানের কোনো সামরিক ঘাঁটি তৈরির পরিকল্পনা করেনি তারা। এমনটাই জানিয়েছেন জিনপিংয়ের প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র ঝাং জিয়াওগাং। তাদের পাল্টা দাবি, এই ধরনের মিথ্যে রিপোর্ট প্রকাশ করে পর্দার আড়াল থেকে ভারতকে নানাভাবে উস্কানি দিচ্ছে ওয়াশিংটন। নয়াদিল্লির সঙ্গে বেজিংয়ের সম্পর্কের চিড় ধরানোর গোপন অভিসন্ধি রয়েছে যুক্তরাষ্ট্রের। তবে এই মুহূর্তে কাউকেই বিশ্বাস করা সম্ভব নয় ভারতের পক্ষে, না আমেরিকা না চীন। ফলে জাতীয় উপদেষ্টা অজিত ডোভাল যে সতর্কবার্তা দিচ্ছেন, অর্থাৎ কাউকে বিশ্বাস করা যাবে না, প্রতিশোধ নিতে হবে, ইতিহাস ভুললে চলবে না, সেটাকে মাথায় নিয়েই কিন্তু এই মুহূর্তে ভারতকে চলতে হবে। প্রতিটি পদক্ষেপ মেপে এবং সাবধানে ফেলতে হবে। কারণ ভারত যতই শক্তিশালী দেশ হোক না কেন, আমরা জানি সাবধানের মার নেই। এখন দেখার আগামীতে পরিস্থিতি কোন খাতে গড়ায় এবং কোন তথ্য সত্যের শিলমোহর পায়। আজ এ পর্যন্তই। নমস্কার।